আপনার নামটা বলবেন আগে দর্শকদের। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে, বাসাইল থানা, কাশিল গ্রাম। আচ্ছা, এই যে আপনি যে কৌতুক শুরু করেছিলেন, আমি যতটুকু জানি যে এই টাঙ্গাইলের কৌতুকের ইতিহাসে যখন অ্যালবামও বের হয় নাই অথবা কোনো সিডি ডিস্ক বের হয় নাই, তখনও নাকি আপনি তাদের সাথে বিভিন্ন কৌতুক টিমের সাথে সংযাত্রা এবং কৌতুকে স্টেজে পারফর্ম করতেন। আসলে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সংযাত্রা একটা দল। দল সে থেকে তো ভাদিমের তৈরি। এই দলগুলো আসলে একটা ছিল না। একটা ছিল আমি না। যদি শুরুর থেকে বলতে যাই, শুরুর থেকে আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে আপনার 100 বছরের আগে ইতিহাস। টাঙ্গাইলের যে কমেডি শিল্পীগুলো দেখেন, এগুলা 100 বছর আগের ইতিহাস। তো আমি যত দূর জানি যে আমি যেমন 98 সালে আপনার জানুয়ারিতে আমি এই জগতে আর কি প্রথম পা রাখি, তো পয়েন্ট লেখার মাধ্যমে। এইটা কোত্থেকে আসে আমি আপনাকে বলি এবং দর্শকের উদ্দেশ্যেও বলি যে এই সংযাত্রাটা আসে আপনার মঞ্চটা আসে আপনার একটা এই যে খেলা 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 প্রোগ্রাম যে হয়, যেমন ফুটবল খেলা, ক্রিকেট খেলা। আগে আপনারা দেখতেন যে ফুটবল খেলা কিন্তু টিভি দিয়ে দিত, কয়েকটা টিম এসে অংশগ্রহণ করতো, ওই জায়গায় ফাইনাল সেমিফাইনাল যারা খেলতো তারা পুরস্কার নিত। তো এই সংযাত্রা ওই একই সিস্টেম, এটা একটা খেলা। এটার নাম হচ্ছে আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় হচ্ছে সংখেলা। এই সংখেলা যদি কোনো জায়গায় দিত, তো এইরকম ফুটবল টিমের মতো কয়েকটা টিম আসতো, যেমন 8টা 10টা টিম হয়ে যাইতো। ওই একটা টিম 25 থেকে 30 মিনিট 40 মিনিট মঞ্চে তারা ওই তাদের কৌতুক পরিদর্শন করতো। সব টিম পরিদর্শন করার পরে যে টিমেরটা ভালো হইতো, এটা পয়েন্ট লেখার মাধ্যমে এবং ওই যে বিচারক মণ্ডলী থাকতো, এদের বিচারের মাধ্যমে তার পুরস্কার দেওয়া হইতো। মানে একটা টিভি দিত অথবা কিছু ক্যাশ টাকা দিত, মানে একটা পুরস্কারের মাধ্যমে শিল দিত, বড় বড় আগে যে শিল সিস্টেম ছিল, এখনকার তো ওই সিস্টেম নেই। এই সিস্টেম হলো সংযাত্রা। আমি প্রথম যখন পা রাখি তখন হচ্ছে আপনার এই পয়েন্ট লেখার মাধ্যমে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন 98 সাল, তখন জানুয়ারি মাসে প্রথম আমি পা রাখি। মানে পয়েন্ট, যে একজন বিচারক ছিল, সে লেখাপড়া জানতো না, সে আমাকে সাথে নিয়ে গেছিলো, বলতো আমি যখন লিখতে বলুম তখন লিখবি, আমি যখন কাটতে বলুম তখন কাটবি। মানে কাটে কিভাবে, মানে যখন মঞ্চে একটা বাজে কথা বলে ফেলায়, একটা রং কথা বলে ফেলাইলে, অনেক সময় তো একজনে খারাপ কথা বলে ফেলায়, তখন তাদের পয়েন্ট কাটা যায়। যদি পয়েন্ট 15 হয়ে থাকে তখন 2 কাটা যাবো, 13 আসবো। তো এইটার মাধ্যমে পা রাখলাম 98 সালে। তো 4-5 মাস পয়েন্ট লেখার পরে তো আমি নিজেই মানে সবার কৌতুক দেখতে দেখতে তো নিজেই আসলে আমি মানে এইটার মাঝে জড়িয়ে গেছিলাম। তো আপনার 6 মাস পরে থেকে আমি মঞ্চ প্রোগ্রাম করতাম এবং হিরো হিসাবে মঞ্চ প্রোগ্রাম করতাম। মানে আপনিও নিজেই স্টেজ প্রোগ্রাম শুরু করলেন, অভিনয় শুরু করলাম। তাও কি জন্য শুরু করলাম, আমি 2টা গ্রুপ বলছিলাম। একটা থেকে বলতেছে, মানে এলাকায় থেকে বলতেছে যে আমাদের বাজারে অনুষ্ঠান করুম, 2টা গ্রুপ দাও, কম্পিটিশন করব। পরে আমারে বলতেছে, তো অনেক সিনিয়র আমারে বলতেছে, শরীফ তুমি তো সব গ্রুপকেই চিনো, তোমরা পয়েন্টে লেখো, তোমরা বিচারক মন্ডলী তোমরা চিনো, তাহলে তুমি আমার 2টা গ্রুপ এনে দাও। তো 2টা গ্রুপ ক্যাম্পাইনে করছিলাম। তো একটা গ্রুপ আসছিল না, তখন বাজার কমিটি আমার বলছিল যে যদি না আসে জরিমানা দিতে হইব। তখন সবাই আমার বলতেছে যে আপনি না কত হাসনের কথা বলেন, আপনি এগুলা দেখতে দেখতে অবস্থাতে আপনি নিজেই করেন। তখন আমি নিজেই হিরো হিসাবে করছিলাম। তো সবাই বলছিল যে ভালো হয়েছে, এবং কি তার 2-1 দিন পরে আমি বায়না পাইছিলাম হিরো হিসাবে। তো ওই জায়গায় থেকে আমার এই জগতে পা দেওয়া। তো মঞ্চের কথা বলি, যে আপনার ভাদিমা যে সৃষ্টি হলো, বিশেষ করে এটা জানতে চাই। এটাই আমার মূল প্রশ্ন ছিল যে এই যে ভাদাইমা কৌতুক আমরা যে দেখতে পারতাম, আসলে এই ভাদাইমা টিম এটাই কি মূল ছিল নাকি এর আগেও ছিল কোনো টিম? আমরা যে ভাদাইমা বলতেছি, এটাই বলতেছি। বিস্তারিত ভাদাইমা বলতে আসলে আমাদের আশান আলী ভাই, হ্যাঁ সে একটা অ্যালবাম করে যার নাম ভাদিমা, এর মাধ্যমে সে ভাদিমা নামে পরিচিত হয়। তো মঞ্চের কথা বলতে হয়, এটা বলতে গেলে যে কোত্থেকে আসে, মঞ্চের কথা বলতে হয়। মঞ্চে যখন টাঙ্গাইলে কম্পিটিশন হইতো কোনো জায়গায়, 1 নাম্বার যে প্রথম হইতো, মানে 10টা খেলা হইলে 10টা খেলা যদি খেলতো, 9টা খেলা সে প্রথম হইতো, তার নাম হচ্ছে পদবাবু। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা বিশ্বাস বাতুলি গ্রাম। এর উপরে কোনো কৌতুক সম্রাট ছিল না। আচ্ছা, যে দ্বিতীয় হইতো তার নাম হচ্ছে স্বপন। এটা হচ্ছে টাঙ্গাইল জেলা বাসাইল থানা নাকাসিম গ্রাম। স্বপন, সে হইতো সবসময় দ্বিতীয়, মানে কম্পিটিশনের সময়। তখন আসান ভাইও ছিল, কিন্তু আসান ভাইয়ের এতটা ভূমিকা ছিল না। তো 3 নাম্বার যে হইতো আপনার মঞ্চ প্রোগ্রামে যখন কম্পিটিশন হইতো, 3 নাম্বার পুরস্কার পাইতো সবসময় আপনার বড়বাসিলার আইয়ুব ভাই, এবং কি আইয়ুব ভাইয়ের ছাড়াও বড়বাসিলার আর একটা দল ছিল। এটা হচ্ছে যে বর্তমানে আপনি পাঙ্কু বাদামের দেখেন না, এই পাঙ্কু বাদামের বাপ আর চাচা, এটা হচ্ছে গফু আর মিয়াসান, এরা দুই ভাই কৌতুক করতো। এরা মাঝে মধ্যে দ্বিতীয় হইতো বা তৃতীয় হইতো, কিন্তু প্রথম হইতো পদ। আমি একটা না প্রায় 8-10 বছর দেখছি যে পদ যে জায়গায় যাইতো প্রোগ্রাম করার জন্য, সেই জায়গায় সবাই গাট্টি গোষ্ঠটা বাঁধতে চলে যেত, মঞ্চে উঠতো না। কয় যে পদ আইসে, এই জায়গায় জানলে তো আমরা আসতামই না।
মানে পদর নাম শুনলে ভয় পেয়ে তারা মঞ্চেই উঠতো না। যাই হোক, তো এর মধ্যে প্রথম অ্যালবাম টাঙ্গাইল জেলায় প্রথম অ্যালবাম করে, এটা হচ্ছে নাকাশিমের স্বপন যে দ্বিতীয় হয়, সে অ্যালবাম করে আপনার চলচ্চিত্রের এই যে জ্যাক আলমগীর আছে না, জ্যাকি আলমগীর, এই যে আম্মাজান ছবি দেখছেন, হ্যাঁ জ্যাকি আলমগীর আইনে সে আমাদের এই টাঙ্গাইলের যে মঞ্চ কৌতুকগুলা এগুলা নিয়ে এই আসান ভাই যেভাবে করছে সে হয়তো একইভাবেই করছিল, কিন্তু সে কোনো বড় চ্যানেলে ছাড়ছিল না। সে অ্যালবাম বের করার পরে সাইকেল দিয়ে ঘুরা সিটির দোকানে নিয়ে নিয়ে এই অ্যালবাম বিক্রি করছে। তো শুধু আমাদের টাঙ্গাইলের ভিতরে দুই একটা থানায় চলছে আর কি, এত দূর সে ছড়াইতে পারে নাই। তো তারপরে দ্বিতীয়ত অ্যালবাম করে আইয়ুব ভাই, বড় বাসেলের আইয়ুব ভাই। সে আসলেই খুবই ভালো একটা মানুষ ছিল, ভালো একটা অভিনেতাও ছিল। মানে কৌতুকের জগতে সে একটা ড্যান্স দিত, ওই রকম কৌতুক সম্রাট আর নাই, মানে দেখি নাই, এখনো দেখি নাই। যাই হোক, আমি কিন্তু বলতেছি 98-এর পরে থেকে। এর আগে যে ছিল নাম শুনছি, দেওজানের স্বপন ছিল, মানে আরো ওলার তসের ছিল, মানে আরো ভালো শিল্পী ছিল, আমরা দেখি নাই। আমি যত দূর দেখছি তত দূর বলতেছি। তো আইয়ুব ভাই তারপরে একটা অ্যালবাম করে, কিন্তু অ্যালবামটা এই যে মঞ্চে আমরা যেভাবে করি না ওই সিস্টেমেই করছিল, এক ফ্রেমে, কাটিং নাই। এই ফ্রেমে করার পর সেটা ওই রকম ভাইরাল হয় নাই। তারপরে আসান ভাই অ্যালবাম করলো, আমরা ওই শুটিং দেখতে গেছিলাম। তো এই যে ভাদাইম অ্যালবাম যে আসান ভাই প্রথম ছাড়লো, বড় একটা চ্যানেল সুরঞ্জলি না কি যেন, মিউজিক হেভেন না সুরঞ্জলি একটা চ্যানেল থেকে ছাড়ছিল। এই যখন আমরা প্রথম শুটিং দেখতে গেছি, এই শুটিং আসলে এই গল্প ছিল না, এই ভাদাইমে না, অন্য একটা করছিল, কিন্তু ভাদাইমেটা হয়তো আগে রিলিজ দিছিল। ওই অ্যালবামটা প্রথম অ্যালবামই আসান ভাইয়ের হিট। মানে আসান ভাইয়ের ফেসটা, এর অভিনয়টা এত পারফেক্ট হয়েছে, মানে বাংলাদেশের পাবলিক তো পছন্দ করছেই, মানে এশিয়া মহাদেশে যত বাঙালি আছে তারা আসান ভাইয়ের অভিনয়ে, কৌতুকের অভিনয়ে একদম মুগ্ধ। মানে সিটির এই ডিক্সের সময় আসান ভাই এমনই ভাইরাল হইলো যে বাংলাদেশে তার উপরে কোনো কৌতুক সম্রাট নেই। মানে আঞ্চলিক ভাষায় আপনার কৌতুক তো আসলে আমাদের টাঙ্গাইলের ভাষায় একটা, আবার এই সিনেমার কৌতুক সম্রাট যারা যেমন দিলদার আফজাল, ওনার ধাঁচ আলাদা। আবার বরিশালা ভাষায় কমেডি আছে, যেমন এই যে হারেন সিং যার করতেছে তাদের ধাঁচ আলাদা। কিন্তু আসান ভাই এমন একটা মার্কেট পাইছিল, আর তার কথার সাথে মানে ক্যামেরা মানে খুবই হাইলাইট হয়েছিল, সবার ভাত মেরে দিছিল। আসান ভাই বলতে আপনি মানে মূল যে ভাদাইমে আসান আলী ভাই। আসান ভাইয়ের আগে কিন্তু এই যে টুকু মুজিবর এরা কিন্তু অ্যালবাম করছিল, এরা অ্যালবাম করেও কিন্তু ভালো ভাইরাল হয়েছিল, কিন্তু আসান ভাই বের হওয়ার পরে কিন্তু এরা একবার মানে ভাত মেরে দিল। যাই হোক, সিটি ডিক্সের আমলে এইভাবে আসান ভাই বাদিমা হয়েছিল। কিন্তু আসান ভাই অ্যালবাম করার আগে যখন মঞ্চের যুগ ছিল, তখন 1 নম্বরে পদ ছিল, 2 নম্বরে স্বপন ছিল, 3 নম্বরে আইয়ুব ভাই ছিল, 4 নম্বরে আসান ভাইকে ধরা যায় কিনা তাদের দল, তাদের মঞ্চে ওই রকম পারফেক্ট তারা ছিল না। কিন্তু অ্যালবামে তারা এমনই পারফেক্ট ছিল যে তাদের সবাই তাদের ধরছর বাইরে। বুঝতে পারছি, মানে এক কথা ভিডিও মেকিং করে ওনারা মানুষের কাছে ভাইরাল হয়ে যায়, এবং তখনকার সময়টা সিডি সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আসান ভাই এবং বাদাইমা যে মূল ক্যারেক্টার মানে ওনারা এতটা জনপ্রিয় হয়ে যায়। কিন্তু আসলে এদের চেয়েও যে ভালো কৌতুক সম্রাট আছে, যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, মানে আমি বললাম যে পদর উপরে আমি কোনো শিল্পী দেখি নাই, মানে সে যে কথা বলে কথার মাঝেই হাসি। যাই হোক, ওগুলো বাদ দিয়ে সিটি ডিক্সের আমলে থেকে আমি একটু বেরিয়ে আসি। তারপরে ইউটিউবের সময় আসলো। ইউটিউবের সময় কিন্তু আসান ভাই অসুস্থ, সে ইউটিউবে ভিডিও দিতে পারে নাই। তখন ওই যে আমাদের মুতালেব হোসেন জয়, সে কিন্তু তার সিরা বাদাইমের নাম দিয়ে সোনামিয়ারে নিজেই তৈরি করছে, মানে শিখিয়া টিকিয়া, তো নিজেই তৈরি করছে। তৈরি করার পর সে কিন্তু ইউটিউবের সময় হাইলাইট, ইউটিউবের সময় সোনামিয়া একদম হাইলাইট। এমনকি শুধু সেই ইউটিউবের সময়টা এখনো ধৈর্য রাখে, এখনো সেই ইউটিউবে ভিডিও দিয়ে সে সবটি বাদেমের চেয়ে এখনো হাইলাইট বর্তমানে। এটা হচ্ছে সোনামিয়া তার সিরা বাদেমে, সে ইউটিউবে ঢোকার পরে হাইলাইট, এবং কি সেই এখনো ধৈর্য রাখছে সে ভিউটা। হ্যাঁ, তারপর যখন এই যে ফেসবুক পেজে আসি, ফেসবুক পেজে আলমগীর, ফানি আলমগীরের উপরে কারোর ভিউ নাই, এবং কি অভিনয় ভালো করছে। আসলে একটা মানুষ তো 4-5 বছর অভিনয় করলেও তার আর এতটা রস থাকে না, মানে এতটা থাকে না শরীরে। তারপরেও ফানি আলমগীর ফেসবুক পেজের জন্য ওর উপরে কোনো ভিউ নাই, সারা বাংলাদেশে কৌতুকে ফানি আলমগীর উপরে কোনো ভিউ নাই। আপনার মঞ্চের আমলে থেকে, মঞ্চের আমলে ওই পদ, স্বপন, আইয়ুব, তারপরে তসের, এগুলার পরে ছিল আসান ভাই, কিন্তু আসান ভাই অ্যালবাম করে উঠে গেছিল গা। যাই হোক, আবার ইউটিউবের সময় আসান ভাইয়ের নাই, আসান ভাই নাই। ইউটিউবের সময় সোনাবাসী যা এখনো সে ধরে রাখছে, আর ফেসবুকের সময় ফানি আলমগীর। এই আপনার বাদেমের ইতিহাস। যাক, আমি এখন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রশ্ন করব।
আপনি ভাদাইমা টিমের সাথে অথবা টাঙ্গাইলের কৌতুক টিমের সাথে কিরকম পরিমাণ মানে স্টেজ প্রোগ্রাম করেছেন? স্টেজ প্রোগ্রামে তো আমি নায়ক ছিলাম। আমি 13-14 বছর আমি নায়ক ছিলাম স্টেজ প্রোগ্রামে। আপনি যে বলতে হয় কিছু কথা আসলে বলতে হয় না। তারপরেও যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, তো আমার কথায় কেউ কষ্ট পাইলে কিছু মনে করেন না, যেটা সত্যি কথা ওটাই বলব। তো এই যে পাঙ্কু ভাদাইমা দেখেন, সে অনেক আমার সাইডে কাজ করছে। আমি যখন নায়ক ছিলাম, এই যে মডার্ন ভাদাইমা তোফাজ্জল, সেও টুকিটাকি, সে তো আসলে ওইভাবে জহেরের সাথে গেছে, তো ওইভাবে কাজ করছে। তারপরে তারসিরা ভাই, আমি যখন মঞ্চ করছি, একদিন আমরা মঞ্চ করলাম, জহের নিয়ে গেছে, সারা রাত মঞ্চে উঠতে দিল না জহের। আমার খারাপ লাগলো যে, কিন্তু আল্লাহ কারে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়। এই জহের মঞ্চের সময় পদ ছিল, এই পদরে এত বড় জোকার ছিল, তারপরেও তারেও ঠকি আমি টিফি আনছিলাম আপনার জাঙ্গিলা মুড়ি থেকে, পদরে আমি ঠকিয়ে টিফি আনছিলাম। তো আমিও তো এক সময় আসলে মানুষ একটা কিছু সময় একটা ঝুঁকুরে। তো তারপরে যখন জহের আসলো, জহের মঞ্চে এমনই কাজ করতো, মঞ্চে জহের জহের মানে ওনার ডিজিটাল বাদে ডিজিটাল তখন পেমেন্ট কিরকম ভাবে পেতেন? স্টেজ প্রোগ্রাম আসলে আমি তো আসলে যখন হিরো করতাম, যদি আমার কাছে বায়নাটা আসতো, আমি বায়না নিতাম, তখন আপনার 3,000, 3,500, 4,000, এরকম একটা 4,000 টাকা যদি আমি নিতাম, তখন আমার টিমে লোক থাকতো 6-7 জন থাকতো আর কি, 7 জন। এই 4,000 টাকাতে পুরো টিম ম্যানেজ করতেন একটা শিল্পীর বেতন 2 থেকে 300। মাত্র? যেমন আইয়ুব ভাই আসলে আমি তাকে অনেক সময় 300 টাকা দিতাম, জহেরে 500 টাকা দিলে খুশি হইতো। 200 টাকা 300 টাকা কইরাই বেশি আর কি, না হিরো একটু বেশি পাইতো আর এটা কি। কত সালে? 5-6 সালে? 5-6 সালে পরেও তো আমরা হ্যাঁ 5 সাল, 3-4 সালে, 5 সালে ওইরকমই হবে। যাক, এরপরে আপনি এই ইউটিউবের যে কথাটা বললেন, ইউটিউবে যখন কৌতুক শুরু করেন, এর মধ্যে ইউটিউবে কোন টিমের সাথে আপনার সবচাইতে বেশি কাজ করা হয়েছিল? ইউটিউবে আমি সবচেয়ে বেশি কাজ করছি আসলে, আমি তো ইউটিউবের সময় আমি জুনিয়র ডিরেক্টর হিসেবে আমি নাটকে কাজ করি। আমি তো বিদেশ যাওয়ার পরে আইসা দেখি সবাই বাদেম হইছে। হুম, হুম। যে কথাটা না বললেই নয়, তো আমি যখন 12-13 বছর হিরো ছিলাম, মানে নায়ক হিসাবে কাজ করতাম, আপনার পাঙ্কু বাদেমে, মডার্ন বাদেমে, এগুলো আমার সাইডে কাজ করতো। হ্যাঁ, এগুলা সাইডে কাজ করতো। জহের নায়ক হইলো, আবার জহেরের সাইডে মাঝে আমি কাজ করতাম। হুম, আইয়ুব হুম। ভাই আমার সাইডে কাজ করতো, আমি তার সাইডে কাজ করতাম। মিলাজিলা আরকি সবাই করতাম। তো এদের সাইডেও আমি কাজ করতাম, মিলাজিলা করতাম। আ তো দেখা গেল যে আমরা মিলাজিলা কাজ করলেও সবাই, তারপরেও একসাথে সবাই থাকতে পারি নাই। যেমন মোতালেব হোসেন জয়, আমি বিদেশ গেছিলাম, বিদেশ থেকে আসার পরে দেখি সে ভাদেমে বানাইছে, মডার্ন বাদেমে। তারপরে তার সিরিয়া বাদেমে, এগুলো সে বানাইছে। তখন আমি চিন্তা করলাম যে আমি যখন মঞ্চ করতাম, এরা আমার সাইডে কাজ করতো, ওইরকম পারতো না। তো এখন আমি কি করি? বাদাইমা হইতে গেলে তো শুধু কথা জানলে, হাসাইলে চলে না, একটা মানে বেডক চেহারার একটা ফেস লাগে। ফেজ লাগে বাদাইমা মানে বাদাইমা বলতে আসান বাইরে নকল করে তো সবাই, একটু দাঁত বড় লাগে, একটু বিটকাল চেহারা লাগে। এত বিটকাল তো আমি বানি হারি না। মঞ্চে তো রং মং দিয়ে করি, গলায় পাওয়ার আছে, করতাম। তো এখন কি চিন্তা ভাবনা করি, এই বাদিমার ছাইরে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি নাটকে কিছুদিন কাজ করলাম, টাকা পয়সা ওইরকম পাই না। এর মাঝে মোতালেব হোসেন জয় আমার ফোন দিল যে কি করস, কইলাম যে করে না, এই জায়গায় আছি, কাজ করতেছি। তো কয় যে তাহলে কৌতুকের ডিরেকশন দে, গল্প বানিয়ে। তখন গল্প বানানো খুব মুশকিল আছিল। তখন গেলাম যাইয়া তোফাজ্জলের সাথে, মডার্ন বাদেমে। তো আসলে সে আমার আগে সাইড করতো, এখন তারে পরিচালনা করতে গেছি। এতটা আমি আসলে, ওরা আমারে ভালো সম্মান করছে, বা মিলাজিলা কাজ করছি একসাথে, এমনি কোনো সমস্যা নেই। যাই হোক, দীর্ঘদিন তোফাজ্জলের সাথে আমার ইউটিউবের সময় বেশি কাজ করা হয়েছে। এর মধ্যে 2-4 দিন এদিক সেদিক করছি। আসান ভাই অরিজিনাল বাদিমা, তার সাথেও 2-1 দিন করছি। তারপরে একমাত্র আপনার এই যে তারসিরা বাদিমা সোনা মিয়া, এর সাথে আমি এখনো এক ক্যামেরায় কাজ করি নাই। আর সবার সাথেই আমি করছি। আমি সিটি ডিক্সের আমলেও নিজে নায়ক হিসাবে রবি সিংহের সাথে অ্যালবাম করছি। তারপরে নিজেও এমনিও একটা অ্যালবাম করছিলাম সিটি ডিক্সের আমলের সময়, কিন্তু আমি সোনা মিয়ার সাথে এখনো কোনো কাজ করি নাই। যাই হোক, ওটা আসলে কিছু না, কিন্তু সব ভাদাইমের সাথে আমি কাজ করছি, আর কিছু ভাদাইমে আমি তৈরিও করছি। তবে আমার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি একটা কাজ করছি, যে আমি রাস্তায় থেকে মানুষ নিয়েও শিল্পী বানাইছি, অনেক মেকআপ ম্যানরে আমি শিল্পী বানাইছি, অনেক প্রোডাকশন ম্যানেজারে আমি শিল্পী বানাইছি, অনেক চ্যানেলের মালিক তাদের শিল্পী বানাইছি, লাস্ট পরিচালকও বানিয়ে দিছি।